তোর কথাতেই প্রকাশ পাচ্ছে কতটা স্বাভাবিক তুই। দেখ আওয়ান, আমি বলবো না আমি নিজে খুব সাধু, তবে এটা জানি মন খারাপ করে বসে থাকলে লাভ হয় না, সর্বশেষ খারাপই হয়। আমি ভেঙে গেছি তিয়াশা। আমার মস্তিষ্ক সচল নেই আগের মতো। চারপাশে এত এত ঝামেলা যে আমি নিতে পারছি না। মানুষ কি করে বাঁচে এত দুঃখ নিয়ে? এবার তিয়াশা নিশ্চুপ। খারাপই লাগছে তার। চোখের সামনে প্রিয় বন্ধুকে শেষ হতে দেখা কারোরই কাম্য নয়। সমাধান না দিতে পারলেও সান্ত্বনা দিতে চাই। তাই তিয়াশা স্থির করলো আহ্বানকে খুশি রাখার চেষ্টা করবে। আগের মতো আবার আড্ডা দিবে সবাই। ক্লান্তিতে চোখ বুঝে আসছে তিয়াশার। সারাটা দিন লাফালাফি করে এসেছে, তবে সুখ লাগছে এটা ভেবে যে আহ্বানের মনকে স্বস্তি দিতে পেরেছে। তামজিদের আসার খবর পেয়ে নিজের রুমে গেল না আর। সোজা বাবার রুমে এসে বসল। পা থেকে বাহিরের পোশাক অবধি খুলেনি তামজিদ। মাত্র কয়েক মিনিটের জন্য এসেছেন। কাজ শেষেই চলে যাবেন অফিসে। সেখান থেকে মিটিং শেষ করে রাতে বাসায় ফিরবেন। বাবার ব্যস্ততা দেখে চলে যেতে হয়েছিল, তবে তামজিদই ডাক দিলেন। চুপটি করে বসে রইল তিয়াশা। কাজ করতে করতেই তামজিদ বললেন, বিজনেস নিয়ে কি মতামত তোমার? তোমার কথা বুঝিনি আব্বু। দেখো মামনি, আমার অবর্তমানে সব কিছুর মালিক, একমাত্র মালিক তো তুমিই হবে। সব কিছু না বুঝে নিলে পরবর্তীতে সমস্যাতে পড়ে যেতে হবে। আমি বিজনেসের প্রতি আকর্ষণ পাই না আব্বু, তাই প্লিজ আমাকে এসবে টেনো না। তিয়াশা, রাগ করছো কেন? তুমি কেন বুঝতে চাচ্ছ না? সব কিছু সামাল দিতে পারে যে সেই জয়ী। চাকরির পাশাপাশিও বিজনেস করা যায়। সেটা কি বোকামি নয় আব্বু? বোকামি কোনটা আমি জানি না, তবে জীবনে যদি সাধারণ হয়ে বাঁচতে চাও তাহলে চাকরি করো, আর যদি অসাধারণ হতে চাও তবে বিজনেস করো। এখন তুমি বলতে পারো এতে কি কি লোভ প্রকাশ পেল না? আমি বলবো না। জীবনে বড় হতে চাওয়ার ইচ্ছা কখনো লোভ নয়, তবে বড় হওয়ার জন্য অসৎ উপায় অবলম্বন করাটা হলো লোভ, যা বোকামির পরিচয়। বাবার কথায় বিমুগ্ধ হলো তিয়াশা। ভেতরে ভেতরে প্রচন্ড শ্রদ্ধা পাচ্ছে তার। কখনো বাবার সাথে অধিক সময় কাটানো হয়নি। সব সময়ই কাজ নিয়ে ব্যস্ত তামজিদ। তবে সেই ব্যস্ততার মাঝেও লুকিয়ে থাকা প্রজ্ঞা ব্যক্তিটির কথা কখনোই স্মরণ আসেনি। জীবনটা কখনো একপাক্ষিকভাবে চলে না। সব কিছুর অপোজিট সাইড রয়েছে, আর সেই সাইড ছাড়া সে অপূর্ণ। এই যে রৌনকের কাছে প্রতারিত হয়ে বেশ অনেকগুলো দিন ভার্সিটিতে তো যাওয়া হয়নি তিয়াশার। সেই কারণে নোট নিয়ে এসে কতই না জ্বালিয়েছে আওয়ানকে। আবার খাবারে হাত দিবি না, খিদে পেয়েছে খুব। উফ, ছাড় না। তাহলে আমি খাবো কি? উপবাস থাকবি আজ? এখন প্লেট ছাড়। ঝটকা মেরে প্লেট নিয়ে আওয়ান স্যান্ডউইচে কামড় বসিয়ে বলল, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? মনে নেই। এই তোর পড়াশোনা? দেখবি সেই আমাকেই খোঁচাতে হবে পরীক্ষার হলে। দেখাবি না কেন? আসছে উনি, এত কষ্ট করে আমি পড়বো আর ওনাকে দেখাবো। সরাসরি প্রত্যাখ্যান করায় আগুনের ফুলকির মতো তেতে উঠল তিয়াশা। আধ খাওয়া স্যান্ডউইচটা কেড়ে নিয়ে খেতে লাগলো। যার অর্থ, তুই আমাকে এক্সাম হলে সাহায্য না করলে আমি আবার খাবারের ভাগ তোকে দিব কেন? প্রথম এক সপ্তাহ প্রচন্ড বিরক্ত করলেও এখন আর বিরক্ত করে না উমর। অধুনা ভার্সিটিতেও আসে না। হঠাৎ এমন হওয়াতে সানিনের মন বেশ খারাপ, অথচ তার খুশি হওয়ার প্রয়োজন ছিল। পরীক্ষা বিধায় খোঁজও নিতে পারছে না। হঠাৎ করেই কোনো উধা হয়ে গেল ছেলেটা। মন খারাপের বিশেষ কারণ নেই, তবে নিজ মনকে বোঝাতে অক্ষম। বারবার পেছনের দিকে তাকিয়ে দেখছে আসছে কিনা ওমর, কিন্তু জুনিয়র ছেলেটার দেখা নেই। এক্সাম পেপার দিয়ে দিয়েছে, মোটামুটি কমন এসেছে। একটা প্রশ্ন ভালো দিক রয়েছে ওর। পরীক্ষার হলে চারপাশে টর্নেডো হয়ে যাক তবুও তাকাবে না কোথাও। যা পারে সেটাই লিখতে থাকবে। প্রশ্ন দেখে মাথা ঘুরে যাচ্ছে তিয়াশার। এই প্রশ্নের বিন্দুমাত্র কমন পড়েনি তার। কাল সারা রাত নোট বই পড়েছে, অথচ সেখান থেকে কিছুটা আসেনি। রাগে জোয়ার শক্ত হয়ে গেল। এই প্রশ্ন যিনি করেছেন নিশ্চয়ই তার বউয়ের সাথে ঝগড়া লেগে থাকে সার্বক্ষণিক। না হলে এহেন আউফাও প্রশ্ন করার প্রশ্নই আসে না।
বরাবরই ওর সামনে সিট পড়ে আওয়ানের। আজও তাই হলো। কলমের ক্যাপ থুতনিতে ঠেকিয়ে চোখ ঘুরিয়ে দেখলো তিয়াশা। গোগ্রাসে হাত চালাচ্ছে আওয়ান। মনে হয় সব প্রশ্ন তারই কমন এসেছে। স্যারের দৃষ্টি লক্ষ্য করে আওয়ানকে ডাকলো তিয়াশা। এই আওয়ান, 3 নাম্বার কোশ্চেনটার আনসার কি হবে না? নিজে লেখ। কি লিখতে বললি? বুঝিনি, আরেকবার বল না। বললাম নিজের যা ইচ্ছা তাই লেখ। বল না রিয়ার, এত কষ্ট করে আমি নোটবুক পড়লাম অথচ কোনো কিছু কমন আসেনি। মুখস্থ বিদ্যা করলে যা হয়। বলেছিলাম টেক্সট পড়তে, বাট তুই যা, এখন ডিস্টার্ব করবি না আমায়। মুখটা শুকনো হয়ে গেল তিয়াশার। ভেতরে পাতার মর্মর শব্দের ন্যায় আন্দোলনের সৃজন হয়েছে। নির্ঘাত এবার পরীক্ষার ফেল আসবে, সেসব চিন্তা তো আসতেই চোখ ঝাপসা হয়ে আসলো। হোয়াট হ্যাপেন্ড তিয়াস? লিখছো না কেন তুমি? জি স্যার, এক্ষুনি শুরু করব। এটা তো ভালো কথা নয়। অলরেডি 10 মিনিট ওভার, অথচ তুমি একটা শব্দ লিখনি। প্রশ্নগুলো পড়ছিলাম স্যার, এক্ষুনি লিখব। গার্ড টিচারকে দেখিয়ে লিখার অভিনয় শুরু করলো তিয়াশা। গার্ড চলে যেতেই আওয়ানের পিঠে হালকা কলম দিয়ে খোঁচা দিল। পেছন ঘুরে আওয়ান বলল, কি হয়েছে কি? এমন করছিস কেন? আরে ভাই লিখ না। দেখা। কি দেখাবো? প্রশ্ন, প্লিজ প্লিজ দেখা না দোস্ত। কই? পারবো না। পড়াশোনা করবে না আর এক্সাম হলে আমার গলায় লটকে পড়বে, ওইটা হবে না বাবু সোনা। তিয়াশা বসে রইল। এত সহজে ছাড়ার পাত্রী নয় সে। যদি আওয়ান প্রশ্ন না দেখায় তো কলহ রটিয়ে দেবে। সেই প্রত্যয় নিয়ে বসে রইল মেয়েটি। দুষ্টুমি বুদ্ধির আগাগোড়া উঁচু করে আওয়ানের পিঠে ঠেকিয়ে আনাগোনা চলছে অস্থি মজা জুড়ে। জুতো খুলে ডান পাটা উঁচু করে আওয়ানের পিঠে ঠেকিয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো আওয়ান। অবশ্য তিয়াশার কোনো হেলদোল নেই। সে অন্যদিকে ফিরে গুনগুন করছে। আওয়ান লেখায় ব্যস্ত হলো। এবার 2 পা উঠিয়ে আওয়ানের বেঞ্চে রাখলো তিয়াশা। তিয়াশা হচ্ছেটা কি? কি হচ্ছে? লেখ তুই। আরে লেখোস না কেন? হুশ করে দম পেল আওয়ান। লেখা শুরু করলো সে। তিয়াশার মুখটা মেঘের আড়ালে চলে গেছে। আর চোখে সেসব দেখলো আওয়ান। তিয়াশার পা বারবার ওর পায়ে স্পর্শ করে যাচ্ছে। যদিও তেমন বিরক্তি আসছে না, তবে স্যার দেখলে এই মেয়ের পরীক্ষা বাতিল করে দেবে। হঠাৎ করেই দাঁড়িয়ে গেল আওয়ান। এমন করাতে ভয় পেয়ে যায় তিয়াশা। অনুনয়ের সুরে বলল, দোস্ত প্লিজ বিচার দিস না। স্যার কাইন্ডলি এখানে আসবেন। গার্ড টিচার আসলেই লুজ পেপার চাইল আওয়ান। এবার তিয়াশা যেন হাফ ছেড়ে বাসত। হেন তেন পর্যায়ে চলে এসেছে পরিস্থিতি। লুজ পেজগুলো মার্জিন করে নিয়ে আবার লেখা শুরু করলো। তিয়াশা তখনও চুপচাপ বসে আছে। প্রচুর লিখছে আওয়ান। নিজের গতি এত যে ঝড়কেও তার হার মানাবে আজ। তিয়াশা ভালো মানে স্টুডেন্ট, সবার আগে পরীক্ষা শেষ করে, কিন্তু এবার যেন শনির সাথে রাহুর বিরোধ চলছে। সেই কারণেই এত লাকি। এক্সাম শেষ হওয়ার মাত্র 5 মিনিট বাকি। পুরো খাতা জুড়ে একটা কালো কালির দাগনি। গার্ড সবইটা পেপার গোছাতে লাগলো। সবাই সেলাই করে দিচ্ছে খাতা। তিয়াশার পায়ে চিমটি কাটলো আওয়ান। মেয়েটির চোখ লাল হয়ে আছে, বোধহয় এক্ষুনি কেঁদে দেবে। ইশারা করো আওয়ান। সামনের পেপার দেখে তিয়াশার চোখ ছলছল করছে। গাধা একটা। নেক্সট কিন্তু আর লিখে দিব না। বিস্ময়ে কথা বলতে পারছে না তিয়াশা। খাতা সেলাই করা হলো, সব চেক করা, সাবমিট করা হলো পেপার। হল থেকে বেরিয়ে চারপাশে আয়তন। আওয়ানকে খুঁজছে তিয়াশা। কোথাও নেই অনাকাঙ্ক্ষিত প্রিয় সেই বন্ধুটি। ক্যাম্পাস পেরিয়ে গেটের কাছে এসে আওয়ানকে পরিলক্ষিত হলো তিয়াশার। কোনো কিছু না ভেবে ছুটে গেল মেয়েটি। চোখ দিয়ে ইশারা করলো আওয়ান। অর্থাৎ কি হয়েছে? তৎক্ষণাৎ ছেলেটাকে জড়িয়ে কান্না জুড়ে দিল তিয়াশা। মেয়েটির ছোঁয়াতে শক্ত পোক্ত শরীরে মৃদু সমীরণ স্পষ্ট করে আছে। তিয়াশার বক বক শুরু হলেও আওয়ান কথা বলছে না। কেমন যেন লাগছে ওর। কেমন অদ্ভুত লাগলো ধাঁচের অসহ্যকর ভালো লাগার অনুভূতি। 2 সপ্তাহ পর দেখা হলো জিমামের সাথে। ছেলেটা আজকাল মিশে না কেন যেন। মনে হয় খুব বেশি বেশি ব্যস্ত। তবে সে ব্যস্ততা কি তা জানে না আরুষি। ভাইয়ের বন্ধুটি এতটা অবহেলা কেন করছে কে জানে।
অথচ এককালে ওর পেছনে ঘুরতে এলো। সেসব ভেতরে চিন্তা করতেই হতাশা এসে স্পর্শ করে ওর গায়ের প্রতিটি লোমকূপ। ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে সবার আগে জিমাম সেই কল করেছিল, তবে ফোনটা সুইচ অফ বলছিল সেদিন রাতে। যখন কথা হলো তখন জিমাম বলল দেখা করতে চায়, তবে এখন লাপাত্তা বলে চলে। কাছাকাছি থাকছে ফোনটা ব্যাগে পুরে বেঞ্চটা পা উঠিয়ে বসতো কেমন সে। কয়েকটা বাচ্চা খেলা করছে, এদের মাঝে কেমন মিহি কক্ষ নিরুদ্রুপ ছড়িয়ে আছে। এসব দেখলে হিংসে হয় ওর, খুব বেশি অশান্ত হয় মন। জিমাম এলো ঠিক কাটায় 20 মিনিট পর। অভিযোগ করতেই সে মন চাচ্ছে না, তুমি স্পষ্ট ভাষাতেই শুধালো, একটু বেশি লেট করে ফেলে না জিয়াম? জ্যাম ছিল খুব। বসো পাশে, আমি কিছু বলতে চাই তোমায়। আমি জানি কি বলতে চাও তুমি। এটা বলবে যে তুমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো, খুব তাড়াতাড়ি বিয়ে করব আমরা, রাইট? আমার মনে হয় সম্পর্কটা লুকিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু আমি যে ভাঙতেই চাই এই সম্পর্ক, একদম ভেঙে দিতে চাই। ঈষৎ চমকে উঠল আরশি। জিমাম নিশ্চিত রসিকতা করছে তার সহিত, তবে এটা যদি রসিকতা হয় তবুও ভালো লাগছে না ওর, তাই প্রসঙ্গ পাল্টাতে চাইল। তবে জিমাম যেন মনস্থর করেই এসেছে, নয় এসপার নয় ওসপার। তুমি ঠিক আছো জিমাম? নিশ্চয়ই মদ গিলেছ। দেখো, এসব ফাজলামি পছন্দ নয় এক বিন্দু পরিমাণও। আমি যাচ্ছি এখন, পরে কথা হবে। আমি সিরিয়াস আরুষি। থমকে গেল আরশি। জিমামের কথাগুলো ভাবাচ্ছে ওকে। অতি সহজেই ছেলেটার সম্পর্ক চুকিয়ে দিল। গত 2 বছরে যত উপহার দিয়েছিল সব টুকে দিল সাদা কাগজে। মিলিয়ে নিতে বলল সব। আরশি হতবাক হয়ে রইল নিজের ভালোবাসার পাই হিসেব দেখে। এই উপহারগুলো কেনার জন্য কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে তা শুধু আরশিই জানে। সে সব আজ তুচ্ছ। গুম গুম করছে মেঘ, আবার এসেছে ধরায়। মেঘের ডাকে সাড়া দিতে প্রস্তুত প্রিয় বন্ধু বৃষ্টি। সেদিকে থেকে চোখ রেখে দাঁড়িয়ে আছে আওয়ান। গত কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো চোখে ভেসে আসে, শুধু চোখ দুটো ঝাপসা বড় হতে চায়। তবে এমন পরিস্থিতিতে শক্ত থাকা বুদ্ধিমানের কাজ। ঘরে এসে নিজের মাকে দেখে হতভম্ব হলো আওয়ান। ভদ্রমহিলার চোখ মুখে আতঙ্ক ছড়িয়ে যেন কিছু বলতে চায়, তবে বিশেষ কিছু বললেন না তিনি। কেবলমাত্র বললেন রাতে খাবে না আজ, তাই যেন ডাকা না দেওয়া হয়। কথায় বোঝা যায় একা থাকতে চান সে। সুষমা চলে যেতেই আবারও জানালার কাছে এলো আওয়ান। কিছু সময় দাঁড়ানোর পর অনুভব হলে বৃষ্টির শীতল ফোঁটা তুমুল গতিতে স্পর্শ করে যাচ্ছে চোখ মুখ নাক কান সব। টুং করে শব্দ হলো ফোনে। নিশ্চয় মেসেজ দিয়েছে মধুপ্রিয়া। মেয়েটার সাথে সারাক্ষণ কথা না বললে অশান্ত হয়ে পড়ে। জ্বালাতনে পড়লে আওয়ান এখন আবার কল করেছে। হেই বেবি, তুমি আমাকে ভুলেই গেছো, এটা কি ঠিক? সরি মধু, আমি আসলে ক্লান্ত ছিলাম। ওহ, আজকাল আমি কল করলেই তুমি ক্লান্ত থাকো, ভালো লাগে না আর। এমনটা নয় মধু। তুমি আমাকে আগের মতো ভালোবাসো না আওয়ান? আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি। মাসখানেক হলো আমাদের রিলেশন মধু, তুমি পুরনো হও কি করে? একটু কমন সেন্স দিয়ে কথা বলো। এখন বুঝতে পারছি আমি। যাও, কথা বলার দরকার নেই। মধু, লিসেন টু মি। টুট টুট শব্দ করে কল কেটে গেল। কয়েকবার ফোন করলো আওয়ান, তবে প্রথম দিকে রিং হলেও এখন সুইচ অফ। বেডের ওপর ফোনটা ছুঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। ভালো লাগছে না কিছু, সব কিছুকে অসহ্য লাগছে। ট্যাঙ্ক থেকে এত টাকা লোন নিয়েছে সুষমা, সেই জন্য বাধা পেয়েছেন এই শাড়িটা। লোন দিতে না পারলে বাড়িটা চলে যাবে ব্যাংকের কাছে, সেই চিন্তাতেই পাগলপ্রায় অবস্থা। সাথে সুষমার অসুস্থতার খবর আজ একদম শেষ করে দিল ওকে। কি করে বেঁচে আছে জানা নেই। মাকে হারিয়ে ফেলার চিনচিন ব্যথা চোখ দিয়ে ঝরতে লাগলো। তবে বৃষ্টির ফোঁটা গুঁড়ো ধুয়ে মুছে দিল সবটা, যেন বন্ধুর হাউমাউ করে গলা ফাটিয়ে কাঁদছে ওমর। আজ বহুদিন পর সানিনের কাছাকাছি হয়েছে।
এতদিন নিজেকে সংযত রাখার চেষ্টা চালালেও আজ পারছে না বিন্দুমাত্র। এই শেষ দিনের দেখাটা এতটা আবেগপ্রবণ হবে তা ভাবেনি কখনোই। সানির বিরক্ত হচ্ছে এবার। চোখের সামনে দামড়া এক ছেলে কেঁদে নদী বানিয়ে যাচ্ছে। এটা কি মানা যায়? আর একবার কাঁদলে মার খাবা। আমি আপনাকে ভালোবাসি সানিন। তুমি ছোট আমার। এটাই তো আমার ভাগ্য। আর এটাকে আমি মানতে পারছি না। কি করব বলুন না, মেরে ফেলুন আমায়। দেখো ওমর, আমি যত দূর জানি তোমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। জীবনে বহু কষ্ট করেছেন তোমাদের মানুষ করতে, তাই আর কষ্ট বাড়িও না। কিন্তু কোনো কিন্তু নয়, পড়াশোনা করে বড় হও। তখনও যদি মনে হয় আমি তোমার অন্তরকে জ্বালাতন করি তবে ভাববো। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। এতদিন থেকেছ তো। মরার মতো করে আর পারছি না আমি। এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওমর, এমনটা করো না প্লিজ, বোঝার চেষ্টা করো। মহা ভেজালে পড়া গেল। এমন অনাকাঙ্ক্ষিত প্রেম যদি কাউকে এলোমেলো করে দেয় তখন কি বা করার থাকে? শেষে কি এই ছেলেকে বিয়ে করতে হবে? এসব চিন্তা চেতনা বিচরণ করছে ওর মন প্রাণ জুড়ে। তখনই পায়ের কাছে লুটিয়ে পড়ল ওমর। ওর কাণ্ডে না হেসে পারল না সানি। ছেলেটা চুল ধরে বলল, তোকে শাসন করার জন্য পাশে রাখার দরকার। বাজে ছেলে, বন্ধু হয়ে থাকতে পারবি শেষ দিন অবধি। পারবো। বিগলিত হাসল সানি। ওমরের চোখে মুখে লেপ্টে আছে প্রবল ভালোবাসা। এই ছেলেটাকে শাসন করার জন্য হলেও শেষ দিন অবধি পাশে থাকতে চায় সে। তবে এই সমাজের কথা ভাবলেই কেমন মন খারাপ হয়। তাতে কি কত মানুষই তো এই সমাজের বিরোধিতা করে ভালো থেকেছে আর ভালো আছে। সানিনও না হয় রিস্ক নিয়ে চেষ্টা করবে ভালো থাকার। উমরের ভালোবাসা যদি শেষ দিন অবধি থাকে তো সানির চোখে বুঝে পার করে দিবে 100 বছর। পরীক্ষার আগের দিন জব খুঁজতে বের হয়েছে আমান। বিষয়টা চোখে পড়তেই গাড়ি থেকে নেমে গেল তিয়াশা। এক্সামে কিছু জিনিস কিনতে বের হয়েছিল। অন্যমনস্ক আওয়ানের কানে তিয়াশার ডাক পৌঁছালো না। কেবল হেঁটে যাচ্ছে মাথা নিচু করে। ছেলেটার বাহুতে টান দিল তিয়াশা। সামান্য চেঁচিয়ে বলল, কিরে, এতবার ডাকার পর শুনছিস না কেন? ডাকছিলি আমায়? থাকিস কোথায় তুই? আর এগুলো কিসের ডকুমেন্ট? ফাইল চেক করতে লাগলো তিয়াশা। চোখ মুখ ঈষৎ লাল হয়ে উঠেছে। জবের কাগজটা ছিঁড়ে ফেললো। পরপর বলল, আর ইউ সিলি? এই সামান্য বেতনে 8 ঘন্টা ডিউটির জব করবি তুই? কাল থেকে তোর ফাইনাল পরীক্ষা। তুই কি পাগল হয়ে গেলি? আমি সত্যি পাগল হয়ে গেছি তিয়াশা। আসলেই পাগল হয়ে গেছিস তুই। ইউনিভার্সিটির লাস্ট ডেতে দেখলাম মনমরা। বল না কি হয়েছে তোর? কিছু না রে। আমাকে এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছিস। ভালো, তবে আমি কিন্তু খবর নিয়েই ছাড়বো। কফি খাবি তিয়াশা? না না, কফি না, চা খাবি? ওই যে দেখ, ওই মামার হাতের চা খুব ভালো। ফুটপাতের একটি দোকান দেখাচ্ছে আওয়ান। অবাক চোখে তাকিয়ে রইল তিয়াশা। এতটা উদ্ভট চিন্তা ভাবনা কখনো আসেনি। ছেলেটা বোধহয় চাপা কষ্টে আছে। সঙ্গ দেওয়ার জন্য হলেও চায়ের দোকানে গেল তিয়াশা। 2 কাপ চা নিয়ে হাঁটতে লাগলো পাশাপাশি। নীরবতায় থমকে গেছে মেঘ। বৃষ্টিকে ডাকার কথাই ভুলে গেছে। শুধুমাত্র আকাশকে কালো এক আস্তরণে আবদ্ধ করে দিয়ে ঘুমট করে রেখেছে। মুখ খুলল তিয়াশা। কি হয়েছে তোর? পড়াশোনা নিয়ে এত সিরিয়াস একজন আজ মন ছন্নছাড়া কেন? ফুল কিনারা নেই যেন? আমি এমনটা কেন হলাম রে তিয়াশা? কেমন দায়িত্বজ্ঞানহীন। হঠাৎ এসব কি বলছিস তুই? দেখ, আমি জানি না কেন বলছিস এগুলো, তবে এর পেছনে কারণটা নিশ্চয়ই তোকে অগোছালো করে দিয়েছে। হুম। আওয়ানের কাঁধে হাত রাখলো তিয়াশা। চোখে মুখে লেপ্টে আছে আশ্বস্তি। তাই যেন ভরসা পেল। আওয়ান বলা শুরু করলো অতীতের এক কাহিনী। 10 বছর আগের ঘটনা। আমি তখন খুব বেশি বড় নই, সবে 14 বছরে পা দিয়েছি। আমার বাবার সাথে মায়ের বিচ্ছেদ হয়। কাগজে কলমে নয়, মনের ভেতরের বিচ্ছেদটা হয়। তার আগের ঘটনাগুলো খুব খারাপ। জানিস, আমি হয়তো এখনও আমার বাবাকে প্রচণ্ডভাবে ভালোবাসি। তবে আমি অস্বীকার করতে পারি না সেই নিকৃষ্ট অপরাধ। প্রায় 5 কোটি টাকা লুটপাট করেছিলেন আমার বাবা। বিষয়টা আম্মি যখন জানতে পারেন তখন খুব রেগে যান। ভাগ্যক্রমে সেই কেসটা পড়ে আম্মির কাছে। তবে আম্মি পারলেন না শাস্তির রায় দিতে। অতপর বাবা মুক্তি পেলেন। তবু থেমে থাকেননি তিনি।
টাকার নেশায় উন্মাদ হয়ে যান। সর্বশেষ গরিবের জন্য আসা টাকা লুটপাট করেন। আম্মি তখনও পারলেন না বাবাকে শাস্তি দিতে। একসময় বাবা আরও অপরাধের দিকে ধাবিত হলেন। হাজারবার বারণ করার পরও সেদিন শুনেননি বাবা। অতঃপর আম্মি আমাদের নিয়ে বেরিয়ে আসেন আর ছেড়ে দেন বিচারকের দায়িত্ব। ওনার কথা হলো, যেখানে তিনি নিজেও অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, সেখানে কি করে পারবেন অন্যের জন্য ন্যায় বিচার করতে? খুব দ্রুত আওয়ানের জীবনে ঝড় আসতে চলেছে সেই আভাস ইতিমধ্যেই পেয়েছে তিয়াশা। এই দীঘল রজনী জুড়ে আওয়ানের কথাই ভেবে চলেছে বিচলিত অন্তর। অশান্ত হয়ে উঠেছে মন প্রাণ সব। সুষমা শারীরিকভাবে অসুস্থ, তবে সেটা কাউকে জানতে দেয়নি এতদিনে। এদিকে ব্যাংকে লোন করেছেন, সেই চিন্তাতে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। এসব জানার পর আওয়ানের অনুভূতি যে কেমন তা শুধুমাত্র সেই জানে। প্রিয় মানুষ আর কোটি টাকার সম্পদ ফেলে এই সাধারণ জীবনযাপন করছেন সুষমা। শুধুমাত্র ন্যায়কে অন্তরে পুষেই বেসে আছেন সাধারণ একজন মা হিসেবে। তিয়াশার কান্না পাচ্ছে এবার। খুব খারাপ লাগছে ওর। এই নির্মম ঘটনাগুলো জানা ছিল না এর আগে, তবে এখন যখন জানলো তখন কিছুই করার নেই। পরীক্ষার হলের সামনে তুমুল ভিড় জমায়েত হয়েছে। ভিড়ের মাঝে তিয়াশাকে খুঁজছে সবাই। মেয়েটা এত লেট করে আসছে কেন কে জানে। হলে প্রবেশের 5 মিনিট আগে ছুটে এলো তিয়াশা। হাঁপিয়ে গেছে একদম। সরি গাইস, কাল খুব রাত করে ঘুমিয়েছিলাম, সেই কারণেই সকালে উঠতে পারিনি। আচ্ছা চল তো এখন। ওয়েট, আগে বিরিয়ানি টেস্ট কর। বক্স থেকে বিরিয়ানি বের করলো তিয়াশা। সকলে হুমড়ি খেয়ে পড়লো বক্সে। শেষমেশ দেখা গেল 1 চামচ ছিল ওর জন্য। পিছের হাসিতে মত্ত হয়ে চলে গেল সুমিতা। দু একটা কথা বলে সামনে আর প্রয়োজনও চলে গেল নিজের হলের দিকে। জিমাম, আওয়ার আর তিয়াশা যাচ্ছিল তখনই পেছন থেকে মধুপ্রিয়ার ডাক। মেয়েটি অদ্ভুত ফ্যাশনের ড্রেস পরে। তিয়াশা সামান্য হাসার চেষ্টা করে বলল, তোমরা কথা বলো, আমরা যাই। হুম। আওয়ানের চোখ ছিল সামনের দিকে। মধুপ্রিয়ার সাথে মনের দ্বন্দ্ব চলছে তার। ফোন পিক করনি কেন? তুমিও তো করনি। ও, সেই কারণেই এমন করবে? বাহ, প্রতিশোধ নিচ্ছ। মধু, আজকাল তোমার ভাষাতে এমন তিক্ততা কেন? এখন তো লাগবেই, মজা নেওয়ার শেষ না। তোমার কথা কিন্তু অন্য দিকে তাক করছে। প্লিজ নিজেকে সংযত করো। আর তুমি কি করছো? পৃথিবীর সমস্ত বয়ফ্রেন্ড জানে তার গার্লফ্রেন্ডকে কি করে সুখে রাখতে হয়। সেই দিক থেকে তুমি কি লুজার? পরে কথা বলবো। তোমার মাথা ঠিক নেই? পেছন থেকে ডাকলো মধু। নানান কথাই বলে চলেছে সে। আওয়ান সেসব কানে নিয়েও নিল না। ইদানিং মেয়েটার মুখের ভাষা খুব খারাপ হয়ে যাচ্ছে। পুরো পরীক্ষার হলে একটা কথাও বলেনি আওয়ান। তিয়াশাও ঘাটায়নি তেমন। পরীক্ষা শেষ করে সবাই আড্ডা দেওয়ার কথা বলে সরাসরি বারণ করে দিল আওয়ান। তিয়াশা বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাই বলল, পরে আড্ডা দেওয়া যাবে। বাসায় ফিরে এসে লম্বা ঘুম দিল তিয়াশা। রাতে ঘুম না হওয়ায় মাথা ব্যথা করছে। ঘুম থেকে যখন উঠলো তখন বাজে বিকেল 4:30। ফোনটা সাইলেন্ট হয়ে পড়ে আছে বালিশের কাছে। সেখানে ভাসছে 12টা মিসড কল। আওয়ানের নাম্বার দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল। ভাবনার মাঝেই তাহমিনা এলেন, মুখটা গম্ভীর ছায়া মাখা। সমিতা কল করেছিল? আইওয়ানের মায়ের অবস্থা নাকি ভালো না? অসুস্থ মায়ের হাত জড়িয়ে বসে আছে আওয়ান। চোখ দুটো অসম্ভব লাল, যেন এখনই গড়িয়ে যাবে কয়েক ফোঁটা জল। তবে কোনো বিশেষ মাধ্যমে আটকে আছে সেই বিন্দু ফোঁটা। সুষমা মাথার উপরে থাকা সিলিং এর দিকে তাকিয়ে শ্বাস গুনছে। তিনি খুব করে অনুভব করছেন এই পৃথিবীতে ওনার সময় ফুরিয়ে এসেছে। সত্যি বলতে কেউ মরতে চায় না, সুষমাও চায় না মরতে। এর পেছনেও বিশেষ কারণ রয়েছে। শান্তির জন্য মানুষ মরণ চায়, তবে ওনার তো মরে গিয়েও শান্তি নেই। এই ছেলে মেয়ে দুটোর কেউ নেই যে। বাবা থাকতেও আজ বহু দূরে। এতদিনে হয়তো অন্য কোথাও সংসার পেতে নিয়েছে, আবার নাও হতে পারে। সুষমা চলে আসার পরপরই নাকি দেশ ছেড়েছে, এমনটাই খবর পেয়েছিলেন তিনি। বলা বাহুল্য ভদ্রলোক ছেলে মেয়েদের প্রচুর ভালোবাসেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে টাকার প্রতি লোভ সেই ভালোবাসাতে খাত নামিয়েছিল। এইসব স্মৃতিতেই কেমন ভারী হয়ে আসে বুক। মেয়েটা নিতান্তই ছোট মানুষ, তবে ছেলেটা বুঝতার, একমাত্র ভরসাও নয়। অনেক সময় গেলেও আওয়ান কথা বলছে না। দুই শব্দে বুকে জড়িয়ে আছে মায়ের হাত।
মমতাময়ী মায়ের জন্য অন্তরটা ছিঁড়ে যাচ্ছে। বেদনাগুলো পাল্লা ভারী করে চলেছে। এই শেষ কবে, কোথায় আর কিভাবে? আমি চলে গেলে কষ্ট পাবি বাবা? এমন কথা বলিও না আম্মি, আমার কষ্ট হয় খুব। একটা সময় তো যেতে হবেই, তাই না? আওয়ার নিরুত্তর। এই চিরন্তন সত্যকে মানতে পারছে না কিছুতেই। দাঁতে দাঁত চেপে বসে রইল। সুষমার কথা আঘাত নেই। ছেলেটার ভাঙা মনকে আর ভেঙে দিতে চান না তিনি। কিছু মুহূর্ত পর খাবারের প্যাকেট নিয়ে কেবিনে এলো তিয়া। কাল রাত থেকে এখানেই পড়ে আছে মেয়েটা। ভাগ্যিস পরীক্ষার মাঝে 4 দিনের বিশাল গ্যাপটা পড়েছে। বাটিতে স্যুপ ঢেলে নিতে নিতে আহ্বানকে বলল তিয়াশা। কাল থেকে না খেয়ে আছিস, যা খেয়ে নে, আমি আন্টিকে খাইয়ে দিচ্ছি। তুই খাবি না? একটু পর আন্টিকে খাইয়ে তারপর। সুষমার কাছে এগোলো তিয়াশা। মৃদু হেসে অতি যত্নে স্যুপটুকু বাড়িয়ে দিল। নিজের জীবন থেকে একটি কথা বুঝেছেন সুষমা, আর সেটা হলো রক্তের থেকে মনের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেটা সম্পর্ক নয়, সেটা প্রয়োজন মাত্র। টুল নিয়ে ঠায় বসে আছে আমার। চোখগুলো জানালা পেরিয়ে অদূরের সারি সারি পাইন গাছের দিকে। গাছগুলো কেমন সজীবতায় ভরপুর। তিয়াশা বলল, খাবারটা খেয়ে রেস্ট নে একটু। তুই এলে একসাথে খাবো। তিয়াশা আর কোনো মতামত দেয়নি। সুষমাকে খাইয়ে দিয়ে অন্য প্যাকেটের খাবার সাজাতে লাগলো। কাল রাতে শাম্মী, শানীন, সুমিতা, প্রজ্জ্বল, জিমাম সকলেই ছিল এখানে। ভোরের দিকে এদের সবাইকে পাঠিয়ে দিয়েছে তিয়াশা। অন্যদিকে কেঁদে যাতা অবস্থা করছে আরুষি। সুমিতা ওর সাথে করেই বাড়িতে নিয়ে গেছে রেস্ট করানোর জন্য। মেডিসিন বক্স নিয়ে কেবিনে নার্স এলো। আওয়ান আর তিয়াশাকে দেখে বলল, রোগীর রেস্ট প্রয়োজন, আপনারা থাকলে ঘুমাতে পারবে না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। নার্স স্যালাইন বদলে দিয়ে সাথে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। খাবার গুছিয়ে বেরিয়ে এলো তিয়াশা। আওয়ান তখনও বসে আছে খাপটি মেরে। চোখের ইশারায় ডাকলো তিয়াশা। কোনো মতে অশ্রুকণা আড়াল করে বেরিয়ে এলো আওয়ান। খাবার খেতে গিয়েও গলা দিয়ে নামছে না খাবার। বহু কষ্টে শুকনো রুটিগুলো চিবোচ্ছে। ওর খেতে কষ্ট হচ্ছে দেখে তিয়াশা আবার নিচে গিয়ে লিকুইড খাবার নিয়ে এলো। এতে যদি একটু বল পাওয়া যায় শরীরে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। শেষ এক্সাম চলছে আজ। তিয়াশার মন আকাশে বাতাসে ভেসে বেড়ায়। সেই কারণে কমন পড়েনি আজ। আমার চোখ পাকিয়ে বিরোধ করল। তিয়াশার ঠোঁট উল্টানিতে বিরক্তি নিয়ে দুটো লুজ পেপার লিখেও দিল। মেয়েটাকে আর সাহায্য করা যাবে না। এতে করে নিজের প্রতি ভরসা হারিয়ে অন্যের উপর নির্ভর হয়ে যাবে। হল থেকে বেরিয়েই আওয়ানের হাত চেপে ধরল তিয়াশা। ইশারা করে বলল আওয়ান, কি? দোস্ত, আন্টি সুস্থ, তুইও ঠিক আছিস। আমরা প্লিজ ঘুরতে যাব। জি না, আমি যাচ্ছি না। সবাই খুব আশা করেছে রে। আমি পারবো না যেতে, তোরা যা সবাই। সামনে তাকাতেই কয়েকজোড়া চোখের রোষে পড়তে হলো ওকে। অবশেষে হার মেনেই নিল। পার্কে যাবে সবাই, এটাই মনস্থির করা হয়েছিল। সেই অনুযায়ী পার্কের পথে অগ্রসর হলো। পরীক্ষা শেষ, এবার রেজাল্টের জন্য অপেক্ষা করা। পরীক্ষার আগে যে ভয় কাজ করে তার থেকে সহস্র গুণ ভয় হয় রেজাল্টের জন্য অপেক্ষাকৃত সময়গুলোতে। তিয়াশা এক চপ্পর ঘুরে এসেছে মামা বাড়ি থেকে, তবে সেখানে বেশি দিন থাকা হয়নি। পরিবেশটা ভালো লাগেনি ওর, কেমন যেন অস্বস্তিকর। মেঝেতে মাথা আর শরীর বেড়ে রেখে শুয়েছিল। ঠিক তখনই হুড়মুড় করে রুমে প্রবেশ করলো আওয়ান। ওর অবস্থা দেখে হো হো করে হাসতে লাগলো। সেই হাসির শব্দে উঠে পড়ল তিয়াশা। আওয়ানের বাহুতে চাপড় মেরে বলল, কি হয়েছে তোর? আমাকে কি জোকার মনে হয়? জোকারের থেকে অদ্ভুত তুই। আজব কথা বলবি না তো। তা এই অসময়ে কেন এসছিস? শুধু আমি নই, দলবল সবাই এসেছে। কিন্তু কেন? কিছুটা আশ্চর্য হয়ে বলল তিয়াশা। মিচকে হাসার মতো ভাব করে ঠোঁট দুটো চিকন করে সুর বাজানো আওয়ান। এই ছেলের অযাচিত আচরণ ভালো লাগে না একদম। তাই রুম থেকে বেরিয়ে এলো ড্রয়িংয়ে। একদল বাহিনী দেখে অবাকই হলো, তবে প্রশ্ন না করে বুয়াকে বলে নাস্তা দিতে বলল। টিভি অন করে একটা হিন্দি সিনেমার গান বাজিয়ে বসলো কাউচে। তারপর বলল, এই অসময়ে কেন আগমন সবার? বিয়ে? কার বিয়ে? লাফিয়ে উঠল তিয়াশা। সুমিতা চোখ দুটো গোল করে শুধানো, তুই কি মজা করছিস? মানে আমি কেন মজা করব? সুমিতা ইশারা করে কিছু বলছে শাম্মীকে। শাম্মী নিজেও হতবাক। ওদের দুজনের থেকে বিরক্তির দৃষ্টি ফেলে সানিনকে বলল, কি হয়েছে বলতো? সবাই এই অসময়ে একসাথে, মানে তোর বিয়ে আর তুই এই কথা বলছিস? আমার বিয়ে কে বললো তোদের? বোকা হাসি দিয়ে নিজেও চিন্তিত হয়ে গেল তিয়াশা। সকলে কেমন করে তাকিয়ে আছে।
তাহমিদার সাথে কথা বলছে আওয়ান। ভদ্রমহিলার সাথে আওয়ানের এত কিসের কথা কে জানে? হঠাৎ করে এই ছেলের প্রতি রাগ উঠে গেল। চোখ দুটো কেন যেন জ্বালা করছে খুব। নিজের ঘরে গিয়ে থপ করে দরজা লাগিয়ে মেঝেতে বসলো তিয়াশা। কিয়ৎক্ষণ বাদে নিজের আচরণ দৃশ্যমান হলো ওর নিকটে। চমকায়িত হয়ে চোখে মুখে পানি দিয়ে এসে দাঁড়ালো আয়নার সম্মুখে। হালকা হাতে অবয়বটি স্পর্শ করে বলল,